আপনার কম্পিটেন্সিটা যাচাই করা হবে, দেখা গেছে ওই 10 মিনিটে আপনি আরো আপনার 3টা উত্তর বাকি আছে লিখতে পারতেন, তাই না? তাহলে সে যে 10 মিনিট আগে নিয়ে নিল, এটা কি হবে? তাইলে একটা নির্দিষ্ট টাইমের পর তার যে এভিডেন্সটা, সেই এভিডেন্সটা কালেক্ট করতে হবে এবং ওই কালেক্ট করার পর তাকে মানে জাজ করতে হবে। আর কথা বুঝতে পারছেন? জি ম্যাম। তাহলে আপনি যদি একটা কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের যে মানে বৈশিষ্ট্যগুলো কি হয় বা একটা কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট কি রকম হয়, ক্যাটাগরি বা ক্রাইটেরিয়া গুলো কি যদি বলে, তাহলে এই যে ছোট ছোট করে দাগ দেওয়া, এগুলো লিখে দিতে পারবেন না যে এটা হচ্ছে একটা এভিডেন্স বেসড ক্রাইটেরিয়ান রেফারেন্স থাকবে, তারপরে আপনার কম্পিটেন্সিটা বা ইয়েটা কালেক্ট করবেন, এভিডেন্সটা কালেক্ট করবেন হচ্ছে আপনি একটা নির্দিষ্ট সময়ের পর, তারপরে যে আপনি যে ডেমনস্ট্রেশনটা পারফর্ম করবেন সেটা অবশ্যই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে ওয়ার্ক প্লেসে। এরকম এগুলো লিখে দিতে পারবেন না স্যার ম্যাডামরা? ম্যাডাম এটা জি এভাবে ম্যাডাম হবে? পারবো। জি ম্যাডাম। জি ম্যাডাম। ক্রাইটেরিয়া আচ্ছা, বেসড, এভিডেন্স বেসড, বাইনারি জাজমেন্ট, ইকুইটি, এই 4টা লিখলে হবে ম্যাডাম? আরেকবার একটু বলবেন। ক্রাইটেরিয়া বেসড, হ্যাঁ, এভিডেন্স বেসড, ক্রাইটেরিয়া এভিডেন্স বেসড, বাইনারি জাজমেন্ট, বাইনারি ইকুইটি। জাজমেন্ট বলতে আমি কিন্তু আপনার লাস্টের দুইটা বুঝি নাই। বাইনারি জাজমেন্ট আর ইকুইটি। না, ইকুইটিটা তো এখানে আসবে না। ইকুইটি মানে হচ্ছে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া। এটা তো রিজনেবল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে চলে যাবে। এইবার দেখেন এখানে কি বলছে, টু ডিজাইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট ফর এ ইউনিট অর হোল কোয়ালিফিকেশন ইউ শুড ফলো দ্য স্টেপস আউটলাইন বিলো। দ্যাট মিন্স কি কি স্টেপ ফলো করবেন যখন আপনি একটা কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট ডিজাইন করবেন। ফার্স্ট অফ অল এখানে দেখেন বলছে আইডেন্টিফাই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এন্ড কনফার্ম পারপোজ এন্ড কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। দ্যাট মিন্স প্রথমে আপনাকে জানতে হবে আপনি কেন ডিজাইন করবেন, কোন উদ্দেশ্যে ডিজাইন করবেন। হ্যাঁ, এজন্য আপনার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ কি বলে এটাকে, কি উদ্দেশ্যে কি প্রসঙ্গে কোন কোন ইউনিট অফ কম্পিটেন্সি আপনি যাচাই করবেন, এই সব বিষয়গুলো আপনাকে প্রথমে জানতে হবে। তারপরে দেখেন বলছে যে ডিটারমাইন টাইপস অফ এভিডেন্স রিকোয়ার্ড, তার মানে কোন কোন এভিডেন্স প্রয়োজন হবে তা আইডেন্টিফাই করতে হবে। এই যে আপনি যে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টটা নেবেন, এক্ষেত্রে তার যে কম্পিটেন্সিটা যাচাই করবেন, তাহলে কোন কোন এভিডেন্স আপনার প্রয়োজন হবে। রিটেনের জন্য রিটেন, তারপরে ওর ডেমনস্ট্রেশনের জন্য আপনার ডেমনস্ট্রেশন অবজারভেশন চেকলিস্টটা, তারপরে হচ্ছে সে পারে কিনা ওই বিষয়গুলা, তারপর ওরালের জন্য ওরাল রেটিং শিট, এই বিষয়গুলো আপনি তার কালেক্ট করবেন। তারপরে দেখেন আইডেন্টিফাই সুইটেবল অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ কি দিয়ে বা কোন পদ্ধতিতে নেবেন তা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন পদ্ধতিতে আর কোন কোন রিসোর্স বা ম্যাটেরিয়াল ইউজ করে আপনি নেবেন এগুলা। তারপরে দেখেন আইডেন্টিফাই ম্যাটেরিয়াল রিসোর্স এন্ড ইকুইপমেন্ট রিকোয়ার্ড, ওই যে যেখানে বলে দিছে আপনি যে অ্যাসেসমেন্টটা নেবেন তাহলে কোন কোন রিসোর্স কোন কোন ম্যাটেরিয়াল এবং ইকুইপমেন্ট লাগবে তা আইডেন্টিফাই আপনাকে করতে হবে। তারপরে দেখেন ডকুমেন্ট অল দ্য অ্যাবভ ইন অ্যান অ্যাসেসমেন্ট প্ল্যান এন্ড ইজ সিক এনডোর্সমেন্ট ফ্রম স্টেক হোল্ডার। দ্যাট মিনস আপনাকে বলছে যে আপনি যে অ্যাসেসমেন্ট প্ল্যান করবেন এর সাথে কারা জড়িত থাকবে, হ্যাঁ, বা স্টেক হোল্ডার কারা থাকবে তা আপনাকে তৈরি করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। তাহলে স্টেক হোল্ডার বলতে কি বুঝাইছে? স্টেক হোল্ডার বলতে বুঝাইছে যাদের সাথে আমাদের বিনিময় সম্পর্ক, অর্থাৎ যাদের সাথে আমরা কাজ করি। দ্যাট মিনস বিভিন্ন কোম্পানি হইতে পারে, বিভিন্ন ওভারসিজ হইতে পারে বা বিভিন্ন মন্ত্রণালয় হইতে পারে, এরা হচ্ছে আমাদের স্টেক হোল্ডার। আমার কথা বুঝতে পারছেন? তারপর লাস্ট ওয়ান দেখেন বলছে ডেভেলপ রিলিভেন্ট অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডকুমেন্ট। তার মানে অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য যে সকল ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হবে তা আপনাকে তৈরি করতে হবে। ইনস্ট্রুমেন্ট বলছে তার মানে ওই যে রিটেন, রিটেনের জন্য রিটেন কোশ্চেন, বুঝতে পারছেন? তারপর সেলফ চেক, এগ্রিমেন্ট শিট, তারপরে ওরালের জন্য ওরাল কোশ্চেন,
ডেমনস্ট্রেশনের জন্য জব শিট, তারপরে স্পেসিফিকেশন শিট, এগুলো সব আপনার তৈরি করতে হবে। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখেন বলছে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। কনটেক্সট কথাটার মানে কি? কনটেক্সট মানে হচ্ছে প্রসঙ্গ, আর অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট। তাহলে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট হচ্ছে অ্যাসেসমেন্ট রিলেটেড প্রসঙ্গগুলা। যে এক কথায় আপনি বলতে পারেন অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য আপনার ক্যান্ডিডেট কে হবে, অ্যাসেসর কে হবে, কি পদ্ধতিতে নেবেন, কি দিয়ে নেবেন, কোন ইউনিট অফ কম্পিটেন্সি যাচাই করবেন, কোন ধরনের কম্পিটেন্সি আপনি অর্জন করবে, তারপর কোন ধরনের টুলস, ম্যাটেরিয়াল, রিসোর্স, ইকুইপমেন্ট ব্যবহার করবেন। বুঝতে পারছেন? অর্থাৎ অ্যাসেসমেন্টের সাথে জড়িত সব ধরনের বিষয়কে বলা হয়েছে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। ওকে, তাহলে কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের ভিতরে কি কি ইনক্লুড থাকতে পারে? সেটা হচ্ছে ফিজিক্যাল সেটিং, দ্যাট মিন্স কোন জায়গায় আপনার অ্যাসেসমেন্টটা নেবেন, অ্যাসেসমেন্টটা কোথায় হবে। তারপর টুলস, ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস, ওই যে একটু আগে আমি যে বললাম কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট রিলেটেড সব প্রসঙ্গগুলা, দ্যাট মিন্স কোন টুলসগুলো আপনার লাগবে। আপনি স্কিল পার্টের যদি হয় তাহলে যে যার অকুপেশন আছেন, তাহলে ওই অকুপেশন রিলেটেড কিছু টুলস লাগে না, ম্যাটেরিয়াল লাগে না, ইকুইপমেন্ট লাগে না ওই জব বা ডেমনস্ট্রেশনটা পারফর্ম করার জন্য। তারপরে কোন ম্যাটেরিয়াল গুলো আপনার প্রয়োজন, তারপরে উদ্দেশ্যটা কি, পারপোজ অফ দ্য অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের উদ্দেশ্যটা কি। ঠিক আছে, এই অ্যাসেসমেন্টটা সে কম্পিটেন্ট হওয়ার পরে কোন ধরনের কোয়ালিফিকেশন অর্জন করবে। ধরেন আমি কুকিং এর উপর দিলাম, হ্যাঁ, তাহলে আমার ফুড ট্যুরিজম এন্ড হসপিটালিটি সেক্টর, আর ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, এটা হচ্ছে আমার অকুপেশন কুকিং। তাহলে আমি কুকিং ধরেন দিলাম, তাহলে আমি কোন লেভেলটা অর্জন করছি, তাহলে লেভেল 3 কোয়ালিফিকেশন অর্জন করছি। ওকে, তারপরে দেখেন হচ্ছে এখানে বলছে আরো আছে বিষয়গুলো, কিন্তু এই চারটা হচ্ছে মেইন, এগুলো হচ্ছে আদার্স। এর ভিতরে হচ্ছে আপনি একটা সার্টিফিকেট পাবেন, ডায়াগনোসিস করতে পারবেন, অর্থাৎ কি কি আপনার যাচাই বাছাই করবেন, এইগুলা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার কাছ থেকে কি কি চাওয়া হয়েছে, এই বিষয়গুলা। ওকে, এইটা কি বুঝতে পারছেন? এই যে এতক্ষণ যতটুকু বুঝাইছি স্যার ম্যাডামরা। জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, আজকে এই প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টটা ধরবো না, বুঝতে পারছেন? এইটুকু আবার কালকের জন্য রাখবো। মোটামুটি আমাদের প্রিন্সিপাল আর এই যে দেখেন টাইপস অফ অ্যাসেসমেন্ট পড়ে ফেলছি। তারপরে যে হলিস্টিকটা, জাস্ট হলিস্টিকের হচ্ছে এই যে ইয়াগুলা ক্লাস্টারিং কম্পিটেন্সি, এই বিষয়গুলো হচ্ছে কালকে পড়বো, এইগুলা কালকে বাকিগুলা পড়বো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এইটুকুই থাকবো। স্যার ম্যাডামরা আপনারা আছেন নাকি ঘুমায় না গেছেন? ম্যাম জি ম্যাডাম আছি। আচ্ছা, তাহলে আমাকে এখন বলুন আজকে যেটুকু পড়াইছি আপনাদের, এইটুকুর ভিতরে কি কারো কোনো সমস্যা আছে কিনা? ম্যাডাম আপাতত সমস্যা নাই, পড়তে গিয়া যদি কোনো সমস্যায় পড়ি। আচ্ছা, ব্যাপার না। আচ্ছা, হাত তুলছেন, বলেন। তৌকির আহমেদ স্যার। জি ম্যাম, আমি আজকে ম্যাম একটু লেট করে জয়েন করছি, তো আমার একটা কোশ্চেন ছিল ম্যাম, ওই ফার্স্ট সিভিলিয়ান থেকে। বলেন। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা মূলত হচ্ছে, মানে প্রশ্নটা আমি কিভাবে বলবো বুঝতে পারতেছি না, মানে এরকম যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা অ্যারেঞ্জ করে কারা? অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা অ্যাসেস করে, এটা তো আপনার অ্যারেঞ্জ বলতে ইন্ডাস্ট্রিতে হয়। মানে মানে কোন মাধ্যমে বা হচ্ছে কার, মানে কে কে এর মধ্যে জড়িত থাকবে, মানে কারা এই মানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা মানে করবে? এটা কোঅর্ডিনেটর থাকে। এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি, যেমন আমি যখন কি বলে এটাকে সেপ প্রজেক্ট চলছিল, এখন তো সেপ নাই, তো সেপের ভিতরে আমি ওই ফুড অ্যান্ড বেভারেজ করছিলাম, প্রোডাকশন করছিলাম।
তো এটার নিয়মই ছিল যে আমার 2 মাস ইনস্টিটিউটে আর 2 মাস বা 3 মাস হচ্ছে আমার ইন্ডাস্ট্রিতে, বুঝতে পারছেন? তো আমার যখন কোর্স শেষ হয়েছে, আমার যে ট্রেনার সেই কিন্তু আমাকে ওই ইন্ডাস্ট্রিতে পাঠানোর ব্যবস্থা করছে। এই আপনার হচ্ছে সিবি ড্রপ করা, তারপরে হচ্ছে ওই রিক্রুটমেন্ট যখন দেয়, তো ইন্ডাস্ট্রিও আপনার হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ নিবে কিনা, তো তাদের কাছে যোগাযোগ করা, তখন তারা বলে যে হ্যাঁ নিব, কয়জন নিবেন, 4 জন নিব, তখন ওই 4 জনকে আবার বাছাই করে, সিবি বাছাই করে পাঠায়। তো এইটা মূলত কিছু কিছু ইয়েতে ট্রেনাররাও করে থাকে, ট্রেনাররা বলতে আপনার ট্রেনাররাই তো ইয়ে করে থাকে। আবার এটার জন্য আপনার কোঅর্ডিনেটরও থাকে, আলাদা লোকও থাকে, যে এদের শেষ কোর্স শেষ, এবার এদেরকে পাঠানো। তো এইটা হচ্ছে ওই উপর মহলের ওদের সাথে ইন্ডাস্ট্রির একটা পার্সন, ইন্ডাস্ট্রিতেও আবার এই ধরনের পার্সন থাকে যারা ট্রেনিংটা ফ্যাসিলিটেট করে, বুঝতে পারছেন? জি। তো ওদের সাথে এইটার লিঙ্কেজটা হয়। ম্যাডাম তাহলে ম্যাম মূলত বলতে গেলে হচ্ছে ট্রেনি এবং হচ্ছে ট্রেনার, কি ট্রেনি মানে ট্রেনার? অ্যাপ্রেন্টিস, মানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা হবে মানে এই দুজনের মাধ্যমেই। ট্রেনিং হবে এই দুজনের মাধ্যমে না, এটা তো আপনাকে আরেকটা ইন্ডাস্ট্রিতে পাঠাবে হচ্ছে এই কাজটা করার জন্য। আপনাকে তো থিওরি যতটুকু নলেজ দেওয়ার, যতটুকু শিখানোর শিখায়, জি। এরপরে হচ্ছে আসলেই ওই কাজটা কিরকম ওইটা ফিল করার জন্য আপনাকে তখন ইন্ডাস্ট্রিতে পাঠানো হয়। আচ্ছা আচ্ছা। ধরেন এই যে আপনি শেফ হবেন, ধরেন আপনি শেফ হবেন, হ্যাঁ, জি। এখন শেফ হওয়ার জন্য তো আপনাকে অবশ্যই কিছু পড়তে হবে। তো আপনাকে ইনস্টিটিউটে পড়াইলো, থিওরি পড়াইলো, থিওরি পড়ানোর পরে ধরেন 2-3টা ডিশও শিখাইলো যে আসলে এই ডিশগুলা কি। কিন্তু আপনি যতদিন না পর্যন্ত ইন্ডাস্ট্রিতে যাবেন ততদিন পর্যন্ত কি আসলে বুঝতে পারবেন যে ওই শেফ লাইফটা কিরকম, না ম্যাম। সহজ নাকি কঠিন? আপনাকে তো ইনস্টিটিউটে শিখাইছে হচ্ছে জাস্ট ছোট কিছু মাধ্যম দিয়ে, কিন্তু আসলে যখন আপনি ইন্ডাস্ট্রিতে যাবেন তখন দেখবেন যে বড় বড় মেশিন ইউজ করতে হয়, তখন তাদেরকে তাদের নিজস্ব কাজের ধারা থাকে, নিজস্ব কাজের কিছু প্রসিডিউর থাকে, রুলস থাকে। আমার কথা বুঝতে পারছেন? জি ম্যাম। ট্রেনারের কাজ থাকবে হচ্ছে আপনাকে ট্রেনিং দেওয়া পর্যন্ত, কিন্তু আপনার অ্যাপ্রেন্টিসশিপটা কিন্তু আপনার ইনস্টিটিউটে হবে না। অ্যাপ্রেন্টিসশিপটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ইন্ডাস্ট্রিতে যেতে হবে, কারণ ইন্ডাস্ট্রি আসলে রিয়েল কাজটা কিরকম, রিয়েল জিনিসটা ফিল করার জন্যই কিন্তু আপনাকে ইন্ডাস্ট্রিতে পাঠানো হবে। তো সেই সময় আপনি একজন দক্ষ লোকের আন্ডারে থাকবেন। আপনি যখন ইন্ডাস্ট্রিতে যাবেন অবশ্যই আপনার উপরের কেউ থাকবে, তো উপর মহলের যে থাকবে সেই কিন্তু আপনাকে পরিচালনা করবে যে তোমার ডিউটি এরকম, তোমার কাজ এরকম। যখন আপনি ধরেন, আমি একটা হোটেল ইন্ডাস্ট্রি দিয়ে বলি, এটা আমার সবচেয়ে বেশি বেটার, যেহেতু আমি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করি। তো আমার ক্ষেত্রে কি, ফার্স্ট দিন যখন ট্রেনিরা আসে তখন তাদেরকে ওই যে বড় যে হেড শেফ থাকে বা এক্সিকিউটিভ শেফ থাকে, তারাই কিন্তু নির্ধারণ করে দেয় যে কোন ট্রেনিটা কোন মানে কিচেনে যাবে। তো তার প্রথম কাজই থাকে পেঁয়াজ ছুলা, বুঝতে পারছেন? সে ওই 1 মাস খালি পেঁয়াজই ছুলে, পেঁয়াজ ছুলতে ছুলতে আস্তে আস্তে সে শেফার পাশে আসে, এবং ওই পেঁয়াজটা দিয়ে আসলে কোন কোন জিনিসগুলো ইউজ করা হয়, কোন জায়গায় দেওয়া হয়, তখন সে আস্তে আস্তে রিলেট করতে পারে। তাহলে ধরেই কিন্তু তাকে একটা বড় ডিশ তৈরি করতে দেওয়া হয় না, আস্তে আস্তে তাকে গাইড করে। 3 মাস পরে সে বলতে পারে যে হ্যাঁ আমি এই ডিশটা শিখছি। বা আসলে এই ইন্ডাস্ট্রিতে আমরা যে একটা খাবার বানাই, খাবার আসলে খাইতে কিরকম হয়, বা ওই হোটেল ইন্ডাস্ট্রি শেফদের লাইফটা কিরকম হয়, ওটা ফিল করাই হচ্ছে আপনার রিয়েল ওয়ার্ক প্লেসে গিয়ে। এবার আমি আপনাকে বুঝাতে পারছি কিনা আমি জানি না। জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাডাম হ্যাঁ বলেন। কথা একটা হচ্ছে কি প্রশ্ন। একজন এক্সপার্টের সাথে থাকতে হয় আর কি, এই হ্যাঁ ম্যাডাম মেন কথা হচ্ছে একটা একজন প্রশ্ন এক্সপার্টের করতাম। সাথে থেকে কাজ শিখতে হবে, এটাই প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি ম্যাম প্র্যাকটিক্যাল হচ্ছে কাজ আমি শিখতে এরকম হবে, একটা এটা বলা কোশ্চেন যায়। দেখছিলাম, সেটা হচ্ছে মানে এনএসডি হ্যারাসমেন্টের। তো সেখানে ছিল হচ্ছে এরকম যে এই ট্রেনিংটা মানে কার মানে কে কে জড়িত থাকে মানে এরকম টাইপের। তো সেখানে কোশ্চেনে লেখা ছিল যে হচ্ছে গভর্নমেন্ট অথবা মানে যে ট্রেনিং করবে সে, এরকম বা কোনো অর্গানাইজেশন বা কোনো প্রজেক্ট রিলেটেড এরকম কিছু ছিল। এই জন্য হচ্ছে হ্যাঁ, কোশ্চেনটা জিজ্ঞেস করা। ম্যাডাম এটা অবশ্যই। হ্যাঁ বলেন। একটা প্রশ্ন করতাম, সেটা হচ্ছে এটা বাইরে, মানে সেটা হচ্ছে কি, যে আমরা এই যে এসএসসি পাস করলে তো আমাদের একটা সার্টিফিকেট দিবে, এনএসডিএ তে আমাদের থাকবে ডকুমেন্ট। তো এটা কতদিন পর্যন্ত থাকবে, মানে এটা মেয়াদ কতদিন পর্যন্ত? 5 বছর পর্যন্ত ভ্যালিড থাকে এটার, 5 বছর। তারপর 5 বছর পর পর আবার এগুলার রিকগনাইজ হ্যাঁ, করতে হবে? এগুলো আজ পর্যন্ত আমি কাউকে দেখি নাই
যে যারা পুরাতন তাদের অলরেডি 5 বছর এক্সপায়ার হয়ে গেছে, তারা তাদের অভিজ্ঞতার জোরে কিন্তু এখনো টিকে আছে। সো আচ্ছা আপনি যদি এই 5 বছরে রানিং জি জি যদি জি থাকেন তাহলে আপনার কোনো ঝামেলা হবে না। কিন্তু যদি এরকম হয় যে আপনি 5 বছর আগে ধরেন 2016-17 সালে আপনি এই লেভেল 4 পাস করছেন, কিন্তু জি জি এতদিন মাঝখানে কোনো কিছুই করেন নাই। এখন 2024 সালে এসে যদি আপনি ওই এগেইনস্টে ওই সার্টিফিকেটের এগেইনস্টে এসে এনএসডি তে পুলে অ্যাপ্লাই করেন যে আমি তো 17 সালে পাস করছি, এখন আমি অ্যাসোসিয়েট পুলে অ্যাপ্লাই করতে, তখন এটা আপনার ভ্যালিড হবে না। বুঝতে আচ্ছা পারছেন? তখন আপনাকে আবার নতুন করে পুনরায় অ্যাসেসমেন্ট দিয়ে পাস করতে হবে। কিন্তু আপনি যদি রানিং থাকেন যে আপনি প্রতিনিয়ত অ্যাসেসমেন্ট নিচ্ছেন, দিচ্ছেন, যাচ্ছেন এখানে সেখানে, আপনার প্রমাণ আছে, তাহলে আপনাকে আর কোনো ঝামেলা নাই। কিন্তু আপনার যদি গ্যাপ থাকে, গ্যাপ পড়ে যায়, তাহলে আপনার হবে না। আচ্ছা আনিসুল ইসলাম স্যার কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। ম্যাম অ্যাসেসমেন্টের ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি একটু বোঝায় বলতেন আরেকবার। কোনটা? অ্যাসেসমেন্টের ক্যারেক্টারিস্টিক্স গুলো। আচ্ছা, অ্যাসেসমেন্টের ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে হচ্ছে ফার্স্ট অফ অল আপনার যে অ্যাসেসমেন্টটা হবে সেই অ্যাসেসমেন্টটা একটা এভিডেন্স বেসড হবে। আপনাকে যে দিন শেষে অ্যাসেসর মূল্যায়ন করবে কিসের উপর ভিত্তি করে মূল্যায়ন করবে? আপনার প্রমাণের উপর, আপনার এভিডেন্সের উপর ভিত্তি করে মূল্যায়ন করবে। তারপরে ক্রাইটেরিয়া রেফারেন্স, দ্যাট মিন্স সে যে আপনাকে মূল্যায়ন করবে এই মূল্যায়নটা কিসের ভিত্তিতে থাকবে, কিসের এগেইনস্টে? আপনার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের এগেইনস্টে বা আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে, মানে ইন্ডাস্ট্রিতে কি চাইছে সেটা ভিত্তি করেই তো সিএসটা আসে। তাহলে সিএস এর এগেইনস্টে আপনাকে ভিত্তি করবে, মানে মূল্যায়ন করবে। তারপরে দেখেন কি বলছে যে ডিসকাশন অ্যাবাউট ওয়েদার এ পারসন ইজ কম্পিটেন্ট অ্যান্ড বেসড আপন এভিডেন্স প্রোভাইড বাই ট্রেনিং। এই যে দেখেন একটা আপনার যে ক্যান্ডিডেট থাকবে বা একটা মানুষ থাকবে যাই হোক, সে যে পাস করবে বা কম্পিটেন্ট হবে এটা কিসের ভিত্তিতে হবে? সেটা হচ্ছে তার এই এভিডেন্সের ভিত্তিতে হবে সে পাস করবে। এই এভিডেন্সের মাধ্যমেই সে বলতে পারবে সে কি কম্পিটেন্ট হয়েছে নাকি নট ইয়েট কম্পিটেন্ট হয়েছে। বুঝতে পারছেন? তারপরে এটা ফোকাস করবে কিসের উপরে? সেটা হচ্ছে পারফর্ম ওয়ার্কপ্লেস অ্যাক্টিভিটি টু ইন্ডাস্ট্রি। এটা যে এই এভিডেন্সের মানে বা এই অ্যাসেসমেন্টের মেইন ফোকাসটাই হচ্ছে সে যখন ডেমনস্ট্রেশনটা করবে সেই ডেমনস্ট্রেশনটা কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী করবে। আপনারা দেখবেন অনেকেই অ্যাসেসমেন্টের দিন কিন্তু প্রপার পিপিই ফলো করা হয়। তারপরে হচ্ছে যা যা লাগে যাবতীয়, ধরেন আপনি আইটিতে হইলে আপনার ধরেন একটা কাজ দিল, একটা এক্সেল শিট বানাইতে দিল, কিন্তু আপনি কিন্তু ওই মুখে বললে হবে না, ইন্টারনেট কানেকশন না থাকলেও আপনার দেখাইতেই হবে, কানেকশন নিয়ে এসে লাগলে দেখাইতে হবে যে আসলে এই এক্সেল শিটটা আপনি বানাইতে পারেন কিনা। আমার কথা বুঝছেন? কারণ ধরেন আপনি কোনো একটা কোম্পানিতে গেলেন, ওখানে আপনার এক্সেল শিটে কাজ করার সময় আসলো, কিন্তু আপনি কোনো এক্সেল শিট বানাইতেই পারেন না, এক্সেল কি তাই জানেন না, তা হবে না। তাহলে যেটা চাইছে সেটাই দিতে হবে। ওকে, এরপর দেখেন হচ্ছে কম্পিটেন্সি এভিডেন্স অফ কম্পিটেন্সি মে বি কালেক্টেড ওভার এ পিরিয়ড অফ টাইম। দ্যাট মিনস আপনি যে এভিডেন্সটা কালেক্ট করবেন, হ্যাঁ, সেই এভিডেন্সটা একটা নির্দিষ্ট সময়ের পর কালেক্ট করবেন। কারণ আপনি যদি ধরেন ডেমনস্ট্রেশনে আপনার 4 ঘন্টা, এখন আপনি আপনার ক্যান্ডিডেটদেরকে দিচ্ছেন 2 ঘন্টা, কিন্তু অনেকের জব কিন্তু অনেক থাকে, যারা কুকিং এর তাদের কিন্তু 13টা 12টা 11টা করেও জব থাকে। বুঝতে পারছেন? তাহলে আপনি যদি 4 ঘন্টার জায়গায় 2 ঘন্টা দেন তাহলে ওই মানুষটাকে বাকিগুলো দেখতে পারবে বা আপনি তাকে জাজ করতে পারলেন? তাহলে সেও তো পারলো না। তাহলে সময়টা আপনার পর্যাপ্ত তাকে দিতে হবে। 1 ঘন্টা 1 ঘন্টাই দিতে হবে। 1 ঘন্টার আগে পরে নেওয়া যাবে না। তারপরে 4 ঘন্টা ডেমনস্ট্রেশনের জন্য 4 ঘন্টাই হতে হবে। আগে পরে করা যাবে না। তারপরে হচ্ছে আপনার it ensure that judgment and of attainment of competencies are reliable. আপনি যে জাজমেন্ট দিলেন সেটা অবশ্যই রিলায়েবল হইতে হবে। আপনার যে সাথে মানে মিট করতে হবে যে হ্যাঁ ও এই বিষয়গুলোর সাথে গেছে, যেমন রুলস অফ এভিডেন্স, ওইটা ফলো করেই আপনার যে অ্যাসেসমেন্টটা জাজমেন্ট আছে সেটা আপনাকে তাকে দিতে হবে। এটাই হচ্ছে আপনার অ্যাসেসমেন্টের ক্যারেক্টারিস্টিক্স, কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের একটা ক্যারেক্টারিস্টিক্স। বুঝতে পারছেন রোমিও স্যার? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম আমি আজকে নতুন জয়েন হয়েছি ম্যাম, আমি বলতেছি যে আমি সিবিএলএম বইগুলা কি হার্ড কপি না পিডিএফ পড়লে হবে? এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে স্যার। আপনি যদি মনে করেন যে আপনি ওই সফট কপি দেখেই পড়তে পারবেন, আপনার প্রিন্ট করা লাগবে না,
তাহলে ওকে। আর আপনি যদি মনে করেন যে না আমার হার্ড কপিতে আমার বেশি ইজি হবে, এটা। কিন্তু আমার কাছে মনে হয় যে হার্ড কপিটা থাকা দরকার, কারণ জি ম্যাম। ওই সফট কপিতে পড়া হয় না স্যার। আর কেউ আছেন যে কিছু আস্ক করবেন? না করলে আমি লিভ নিতে চাচ্ছিলাম, আজকের জন্য সেশন শেষ করতে চাচ্ছিলাম। আর কেউ আছেন? জি না আচ্ছা, ম্যাম। আর কেউ নাই? তাহলে আজকের মোটামুটি আশা করি আপনারা বুঝতে পারছেন, আর না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই, কালকে ম্যাম, আবার আমাকে বলবেন, 1 মিনিট। কোনো সমস্যা নেই। জি বলেন। ম্যাম, এই যে অ্যাসেসমেন্ট নেওয়ার সময় জব কয়টা থাকে? কিসের জব স্যার? যেমন ম্যাম আমি ড্রাইভিং এ আছি, এখন একজন অ্যাসেসর আসলেন, উনি টোটালি কয়টা জব কমপ্লিট করবেন? এইটা তো স্যার এটা যার যার অকুপেশন ভিত্তিক, এটা তো সবার জন্য আলাদা, এটা তো বলা যায় না জব কয়টা আসবে না আসবে। এটা ওই অ্যাসেসমেন্ট যে টুলস বানায় তাদের উপর ডিপেন্ড করবে যে কয়টা জব দিবে না দিবে। বুঝতে পারছেন? কারণ এক জি ম্যাম, একজনের অকুপেশনের জব এক একটা, মিলবে না, বা নির্দিষ্ট কোনো ফিক্স নাই। ঠিক আছে ম্যাম। আচ্ছা, তাহলে জি, ঠিক আসসালামু আছে, আলাইকুম। আজকের জন্য এখানেই সমাপ্তি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।